সেনাবাহিনীর ভিতরে এবং বাইরে কি পরিমাণ হত্যাকাণ্ড হয়েছে আপনি সেটিকে জানেন? আমি সেটাই পয়েন্ট করছি, সেটা মানুষ দেখেনি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার অতীতের সেই যে ক্রোধ, ক্ষোভ, দুঃখ, কষ্ট, বেদনা এগুলো তিনি ভালো করবেন এটার সম্ভাবনা খুবই ক্ষীণ। আমরা দেখতে পাচ্ছি জামাতের আমির, যেহেতু জামাতের প্রসঙ্গ চলে আসলো, উনি অনেক অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে বা ওনার হয়ে যারা কাজ করছেন। আমরা বিএনপির কিন্তু ওই রকমভাবে কাউকে পাচ্ছি না। ফলে জামাত যেভাবে কাজ করছে এটা অনেকটা সেই রাশিয়ান বলশেভিক মেনশেভিক বিপ্লবের কর্মীদের মতো করে। এখন আসলে আরবীয় ঘোড়ার মতো টেকনাফ থেকে তেঁতুলিয়া মানে ছোটার মতো ক্ষমতা আছে মাত্র তারেক রহমান সাহেবের। আমরা 2024-এ যে ম্যাসাকারটা দেখলাম, ডিজিটালি রেকর্ড, মানুষের লাশ স্তূপ করে রাখা হয়েছে, সেটাকে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে, পুলিশকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আপনি এখন এই জিনিসগুলো দেখেছেন, আপনি 75-এর 15 আগস্টের পর একেবারে 7ই নভেম্বর পর্যন্ত সেনাবাহিনীর ভিতরে এবং বাইরে কি পরিমাণ হত্যাকাণ্ড হয়েছে আপনি সেটিকে জানেন? আমি সেটাই পয়েন্ট করছি, সেটা মানুষ দেখেনি। সো না দেখা একটা বিষয়ে মানুষের সেন্স ক্রিয়েট করা অনেক ইজি। এখন ডিজিটালি এগুলো রেকর্ড, এগুলো তো কোনোদিন হারিয়ে যাবে না। আপনার মানুষের দেখায় শুনেন, এখানে মূল ব্যাপার হলো নেতৃত্ব যারা দিচ্ছেন তারা তো জানেন, তারা 75-এর ঘটনাও জানেন, এখনকার ঘটনাও জানেন। তো সাধারণ জনগণ উত্তেজিত হবেন, সমালোচনা করবেন, গালাগালি করবেন। আপনি যখন তাদেরকে প্রিভিলেজ দিবেন তারা এক ধরনের আচরণ করবে, আর আপনি যখন খুব হার্ড হবেন তখন তারা আবার দূরে চলে যাবে। কিন্তু দায় দায়িত্ব নিতে হবে নেতাদেরকে, যারা নেতা। তো জিয়াউর রহমান সাহেব যেটা ছিলেন সেটা হলো তিনি ওই ক্ষতগুলো বুঝতে পেরেছিলেন। বুঝতে পারার কারণে সেই ক্ষতগুলো দূর করার জন্য যে রাজনৈতিক সমঝোতা, সেই সমঝোতার জন্য তিনি জামাতকে ডেকে এনেছিলেন, আওয়ামী লীগকে ডেকে এনেছিলেন, বাংলাদেশের যত পলিটিক্যাল যে মেধাবী লোক ছিলেন, সে মশিউর রহমান যাদব মিয়া, আতাউর রহমান থেকে শুরু করে কমরেড মনির সিং, আব্দুল হামিদ খান ভাসানী, সবাইকে নিয়ে তিনি যে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছিলেন। এই প্ল্যাটফর্মের কারণে কিন্তু তিনি সাস্টেন করেছিলেন এবং টিল নাও বিএনপি একটা শক্তিশালী দল। এখন ধরেন এই যে যুবকরা যারা আছেন তারা একটা রাজনৈতিক দল করতে চান, ইটস গুড, তারা করুক, কিন্তু তাদেরকেও ঠিক ওই অতীতের মতো এরকম একটা সমঝোতামূলক পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, যেখানে বিএনপির লোকজন যেন কোনো অবস্থাতেই মির্জা ফখরুল ইনসাল্ট ফিল না করেন, মির্জা আব্বাস গিয়ে যেন সেখানে ইনসাল্ট ফিল না করেন। এই যে গণজাগরণ মঞ্চ ফেল করলো কেন? সেখানে যুবক ছেলেরা তাদের কাছে যখন সিনিয়র নেতৃবৃন্দ গেছেন, সংসদের উপনেতা গেছেন, মন্ত্রী গেছেন, এমপি গেছেন, তাদেরকে বোতল মেরেছে, স্যান্ডেল মেরেছে, ফলে তারা কিন্তু সাস্টেন করতে পারেনি। এখন তরুণরা যে প্ল্যাটফর্ম করেছে সেই প্ল্যাটফর্মটা সমাজের জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী সকল মানুষের জন্য ওটা অবারিত করতে হবে। স্যার আমি দুইটা বিষয় আমি আপনার কাছ থেকে খুব লিঙ্কড একটা ওপিনিয়ন চাই। একটা হচ্ছে যে আমি তো রাজনীতি অতটা বুঝি না, কিন্তু সাধারণ মানুষের জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে বিগত সরকারের 15.5 বছর ক্ষমতায় থাকা বা ক্ষমতা থেকে চলে না যাওয়ার পেছনে বেশ কিছু কারণ তারা নিজেরাই বুঝতো। যেমন কিছু ক্ষত তারা তৈরি করেছে, তারা সেফ এক্সিট রাখেনি। আমরা যেটাকে বলি যে ফাইন, আমি একটা রাজপ্রাসাদে ঢুকলাম, কিন্তু এটা যে আমার সারা জীবনের জন্য না, সেটার জন্য আমার সুন্দর একটা বের হয়ে যাওয়ার রাস্তাটাও রাখা উচিত। কিছু বিষয় এতটাই অমীমাংসিত ছিল, যেমন বিডিআর হত্যাকাণ্ড বলি আমরা, এবং যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল নিয়েও অনেক ধরনের বিতর্ক আছে। তো এইটা সরকার পতন হয়ে গেলে বা আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগকে এগুলো ফেস করতে হবে, যে কারণেও হয়তোবা মনে হতে পারে যে না ঠিক আছে, এটা এই মসনদ আমাকে যেভাবেই হোক ধরে রাখতে হবে। এবং সেটা দেখেছি আমরা আমরা যদি বলি নির্বাচনগুলোর ক্ষেত্রে সেগুলো হয়েছেও। এইটা একটা ব্যাপার। তো এই জায়গাটা থেকে এরকম একটা ম্যাসাকার বা এরকম একটা ক্ষমতা ধরে রাখার চেষ্টার মধ্য দিয়ে এরকম সরকারের একটা পতন হলো। তো সেই জায়গা থেকে আপনি ফিউচার আসলে কি দেখতে পান? ফিউচার মানে কারোরই কোনো সেভ এক্সিট আছে কি না? না, সেভ এক্সিট নেই। এর কারণ হলো দেখেন, শেখ হাসিনার যে সমস্যাটা ছিল, তার একটা আনহ্যাপি মাইন্ড ছিল, মনের মধ্যে একটা প্রতিশোধ স্পৃহা ছিল, এবং যেহেতু সে বিশাল একটা ট্রমার মধ্যে দিয়ে তার পুরো জীবনটা গিয়েছে, তার কোনো পার্সোনাল লাইফ ছিল না, ফলে ভালো কাজের চাইতে খোঁটা দেওয়া, অপমান করা তাদের মধ্যে এই জিনিসটি ছিল। আবার গত 15 বছর ধরে সে যে কাজগুলো করেছে তাদের মধ্যে যে ট্রমা, মানে যারা এই 15 বছরে জুলুম ও নির্যাতন শিকার হয়েছেন, তারা সেই ট্রমা থেকে এই সময়ের মধ্যে কেউ বের হতে পারেনি এবং সবাই যে যারা জায়গা থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে এই সময়টাতে। এর মধ্যে জামাতের আমির উনি একটা সাধারণ কথা বলেছেন যে আমি আমাদের পক্ষ থেকে আমাদের দলের উপর যে জুলুম নির্যাতন করা হচ্ছে, আমরা এটা ক্ষমা করে দিলাম আওয়ামী লীগ। এখন এটা জাস্ট একটা উদারতা, এটার কোনো আইনগত ভিত্তি নাই, এটা তার একটা পার্সোনাল অপিনিয়ন। আপনি দেখুন সমাজ এতটা বিক্ষুব্ধ, তার দলের যারা লোকজন আছে তারাই এখন এটাকে নিয়ে কিন্তু মারাত্মক সমালোচনা করছে। ক্ষমা করা হলো? না, সে কে ক্ষমা করতে? সে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি করবো।
তো আবার দেখা গেল যে ইসলামী ব্যাংকটা জামাতের ছিল, সেটা খুব নির্মমভাবে তাদের কাছে নিয়ে যাওয়া হলো। আবার সেই ইসলামী ব্যাংক তারা সেটা তাদের জায়গাতে তারা ফেরত আসছে। এখন বলতেছে 2 দিনের মধ্যে তারা এসালামকে তাড়িয়ে এখন ইসলামী ব্যাংক নিয়েছে। তো এই যে সমালোচনাগুলো যে তাদের মধ্যে হচ্ছে দলের মধ্যে হচ্ছে, ইট মিনস আমরা এখন আনপ্রেডিক্টেবল একটি অবস্থার মধ্যে আছি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার অতীতের সেই যে ক্রোধ, ক্ষোভ, দুঃখ, কষ্ট, বেদনা এগুলো দূর করে এই রাষ্ট্র ক্ষমতা থেকে সুন্দরভাবে স্মুথলি চালানোর জন্য সাউন্ডলি 1 বছর সময় লাগবে, কিন্তু তাকে থেকে 1 দিন সময় দিচ্ছে না। আর 1 বছর ভালো পয়েন্ট বলেছেন। হ্যাঁ, এবং 1 বছর পরে তার বয়স হয়ে যাবে আরও 1 বছর বেশি, মানে তিনি আরও বৃদ্ধ হয়ে যাবেন। কিন্তু আমরা আজকেই তার কাছে সব কিছু চাচ্ছি, সমস্ত সিস্টেম চলে যাবে, বিএনপি জামাত থেকে প্রত্যেকটা লোক তার কাছে চাচ্ছি। ফলে তিনি ভালো করবেন এটার সম্ভাবনা খুবই ক্ষীণ। এখন আমি কি করে বলি বলেন? এখন আমি যদি তাকে নিয়ে একটা স্বপ্ন বলি, একটা কথা বলি, এটা তো তার প্রতি জুলুম করা হবে। বাস্তবতাটা হলো যে তাকে ওই জায়গা থেকে তার মধ্যে যে ভালো জিনিসগুলো রয়েছে সেটা বের করে আনার জন্য তাকে একটা কমফোর্ট জোন দিতে হবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সামাজিক যোগাযোগ মাধ্যম এখন অনেক কিছু নির্ধারণ করে দেয়। এটা অনেক ক্ষেত্রে ভালোও হয়েছে। যারা খুব এটাকে ওয়াইজলি নেন, তারা পাবলিক পালসটা বোঝেন, এটাকে কাজে লাগানোর চেষ্টা করেন। ডেফিনেটলি আপনি তাদের মধ্যে একজন রাজনীতিবিদ হিসেবে আপনি এটাকে ওখানে অনেক বেশি সরব। আমরা দেখতে পাচ্ছি জামাতের আমির, যেহেতু জামাতের প্রসঙ্গ চলে আসলো, উনি অনেক অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে বা ওনার হয়ে যারা কাজ করছেন। আমরা বিএনপির কিন্তু ওই রকমভাবে কাউকে পাচ্ছি না, যেহেতু আপনি বিএনপির সঙ্গে এখনও আছেন আমি যতদূর জানি। এটা নিয়ে আসলে আপনাদের বক্তব্যটা কি? আমি আসলে বিএনপি সামাজিক মাধ্যমে হলো কি, বিএনপি এত বড় দল, জামাতের হলো কি, জামাত একটা সিস্টেমেটিক ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল। তাদের বিভিন্ন উইংস আছে, কিছু উইংস আছে পাবলিক কমিউনিকেশন করে, কিছু উইংস আইটি দেখে। তাদের ফাইন্যান্সিয়াল যে সেক্টরটা খুবই শক্তিশালী। দলের প্রত্যেকটা লোক চাঁদা দেয় এবং যারা চাঁদা দেওয়ার উপযুক্ত তারা চাঁদা দেয়, আর যারা দলের জন্য কাজ করে তারা দল থেকে একটা সাপোর্ট পায়। ফলে জামাত যেভাবে কাজ করছে এটা অনেকটা সেই রাশিয়ান বলশেভিক মেনশেভিক বিপ্লবের কর্মীদের মতো করে। কিংবা আমাদের দেশে যখন 80-র দশকে খুব ভালো কমিউনিজমের এই যে বামপন্থী দলগুলো ছিল, ওরা যে অ্যাঙ্গেলে কাজ করছে ঠিক একই অ্যাঙ্গেলে জামাতের কাজ, ওর সঙ্গে বিএনপির তুলনা হবে না। বিএনপি এবং আওয়ামী লীগ দুটি একটা বুর্জোয়া, কিন্তু বিএনপির লিডারশিপের জায়গাটা তো না, লিডারশিপের জায়গাটা বিএনপি যে টিকে আছে এটাই হলো বিএনপির সবচেয়ে বড় পাওনা। বিএনপি তো টিকে থাকার কথা। হ্যাঁ, বিএনপি যেখানে বিএনপি সাবেক বিএনপি সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন জেলে রেখে 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 তিনি এতটা অসুস্থ যে তিনি এখন হুইল চেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না। আচ্ছা, গেল তারেক রহমান সাহেব দেশের বাইরে, এবং আপনি জানেন যে দেশের বাইরে যখন একটা লোক থাকে তার আলটিমেটলি ওনার যে ক্ষমতা, এফোর্ট আছে তার 1% বিএনপি পাচ্ছে। কিন্তু উনি যদি প্রেজেন্ট থাকতেন তাহলে আরও 90%। উনি কি প্রেজেন্ট থাকতে পারেন না বর্তমান অবস্থাতে? এখন বর্তমান প্রেক্ষাপটে প্রেজেন্ট থাকার মতো পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়নি। এর কারণ হলো যে ট্রমা, যে পেনের মধ্যে তিনি সেখানে গিয়েছেন এবং যে থ্রেডগুলো তার জন্য ছিল সেই থ্রেডগুলো এখনও রিজলভ হয়নি। ফলে তার জন্য এটা সেভ না। এরপর দেশে যারা আছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মির্জা আব্বাস বলেন, এদের সবার বয়সী 75 আপ, 75-এর বেশি, এবং তাদের শরীরে অনেক রোগ, ভীষণ রকম রোগ। আপনি দেখেন মির্জা আব্বাসের মতো শক্তিশালী মানুষ, আদালতে একটা মামলা ডিসচার্জ হয়েছে, তিনি আবেগে কেঁদে দিয়েছেন। তা কান্না মূলত মির্জা আব্বাসের জন্য সাজে না, কিন্তু তিনি আসলে বয়স হয়ে গেছেন। তো সবারই বয়স হয়ে গেছে, তাদের শরীরের রোগ বালাই এবং তার সঙ্গে সঙ্গে তাদের এই ট্রমাগুলো নিয়ে এখন আসলে আরবীয় ঘোড়ার মতো টেকনাফ থেকে তেঁতুলিয়া ছুটার মতো ক্ষমতা আছে মাত্র তারেক রহমান সাহেবের। তার এই যেটা অ্যালাউ করে, এবং সেটা না, রাজনীতি এমন একটা ব্যাপার, এখানে আপনাকে প্রেজেন্ট থাকতে হবে এবং যেতে হবে। আমার মতো ঘরে বসে বসে ইউটিউব আমি করতে পারবো, কিন্তু আমাকে যদি বিএনপির রাজনীতিতে অ্যাক্টিভ কোনো নেতা হতে হয় তাহলে প্রতিদিন আমাকে বিএনপির অফিসে বসতে হবে এবং প্রতিদিন প্রতিটা সভা সমিতি সেমিনারে ঘুরতে হবে এবং রাজপথে দাঁড়িয়ে আমাকে অন্য সবার মধ্যে কাটতে হবে। রাজনীতিতে কোনো শর্টকাট ওয়ে নাই। এটা জাস্ট লাইক যুদ্ধের মতো, যুদ্ধ করার জন্য যেভাবে তলোয়ার লাগবে এবং যুদ্ধের ময়দানে উপস্থিত হতে হবে, রাজনীতির জন্য মাঠে ময়দানে আপনাকে ঘুরতে হবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আগামীর বাংলাদেশটাকে অনেক কিছু করার আছে রাজনীতিবিদদের, এবং একই সাথে এখানে তারাই টিকে থাকবে যারা আসলে সাধারণ মানুষের পালসটা বুঝবে। কারণ সাধারণ মানুষ যে শক্তিটা নিজের মধ্যে ধারণ করে সেটা অনেক দিন পরে
সেটার একটা স্ফুলিঙ্গ বা একটা স্পার্কিং দেখতে পেয়েছে, ওই সাহস থেকে যদি দূরে না যায় তাহলে বাংলাদেশ কখনোই পথ হারাবে না, এটাই আমরা বিশ্বাস করতে চাই।